নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবারতী। আর শুরু করছি আজকের দ্য বিগ স্টোরি। আর আজকের বিগ স্টোরিতে আমরা নজর রাখবো প্রধানমন্ত্রীর দেওয়া এক বিশেষ বার্তার দিকে। আপনারা সকলেই জানেন যে পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়ে রয়েছে, কবে শেষ কেউ জানি না। আর জ্বালানি সংকটের মধ্যে রয়েছে গোটা বিশ্ব। ভারতে তার সব থেকে বেশি প্রভাব পড়েছে বলে বিশেষজ্ঞরা বলছেন, কারণ এত বড় জনসংখ্যার দেশ, এত রকমের মানুষ এখানে বাস করেন। এই দেশ এই চ্যালেঞ্জ কিভাবে মোকাবিলা করবে, তার বার্তায় প্রধানমন্ত্রী খুব স্পষ্ট করেছেন কিভাবে মোকাবিলা করা সম্ভব। একদিকে যেমন জ্বালানি ব্যবহারে সংযমের আবেদন জানিয়েছেন, তেমনি আগামী 1 বছর সোনা না কেনার আবেদনও করেছেন প্রধানমন্ত্রী। আসুন প্রথমে নজর রাখি কি বলেছিলেন ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। साथियों, हमें विदेशी मुद्रा बचाने के जो भी रास्ते हम लोग अपना सकते हैं, हमें बचाना होगा। साथियों, गोल्ड यानी सोने की खरीद एक और पहलू है जिसमें विदेशी मुद्रा बहुत अधिक खर्च होती है। एक जमाना था जब संकट आता था, कोई युद्ध होता था, तो लोग देश हित में सोना दान दे देते थे। आज दान की जरूरत नहीं है, लेकिन देश हित में हमको ये तय करना पड़ेगा कि साल भर तक घर में कोई भी फंक्शन हो, कोई भी कार्यक्रम हो, हम सोने के गहने नहीं खरीदेंगे, सोना नहीं खरीदेंगे। विदेशी मुद्रा बचाने के लिए हमारी देशभक्ति हमें चुनौती दे रही है और हमें इस चुनौती को स्वीकार करते हुए विदेशी मुद्रा को बचाना होगा। साथियों, हमने कोरोना के समय में वर्क फ्रॉम होम की, ऑनलाइन मीटिंग्स की, वीडियो कॉन्फ्रेंस की, ऐसी अनेक व्यवस्थाएं विकसित की और हमें आदत भी हो गई थी। आज समय की मांग ऐसी है कि उन व्यवस्थाओं को हम फिर से शुरू करें तो वो देश हित में होगा। वर्क फ्रॉम होम, ऑनलाइन कॉन्फ्रेंसेस, वर्चुअल मीटिंग्स, इनको हमें फिर से प्राथमिकता देनी है। साथियों, आज जो संकट है उसमें हमें विदेशी मुद्रा बचाने पर भी बहुत जोर देना होगा, क्योंकि दुनिया में पेट्रोल डीजल इतना ज्यादा महंगा हो गया है, पहले से कई गुना ज्यादा कीमतें बढ़ गई है। तो हम सबका दायित्व है। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের অনেকে সমালোচনা করেছেন, কিন্তু সমালোচনা করার আগে ভাবতে হবে যে কেন আজকের দিনে দাঁড়িয়ে যশস্বী প্রধানমন্ত্রী এই কথা বলছেন। আমরা কি নিজেরা কখনো ভাবার চেষ্টা করেছি যে আমরা কি কি বাঁচাতে পারি? আমরা বোধহয় সেই চেষ্টা করলে আজকে প্রধানমন্ত্রীর এই কথার কোনো সমালোচনা করতাম না। একটু বিশ্লেষণে আসি প্রধানমন্ত্রীর এই বক্তব্যের। এত কিছু থাকতে সোনা কিনতে বারণ করছেন প্রধানমন্ত্রী, অনুরোধ করছেন। দেখুন, সোনা কেবল একটা মূল্যবান ধাতু নয়, হাজার হাজার বছর ধরে এটি মানুষের আবেগ, এটা সংস্কৃতি, অর্থনীতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা একটা বিষয়। মানুষ কেন সোনা কিনতে এত ভালোবাসে তার পেছনে মনস্তাত্ত্বিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক বেশ কিছু কারণ আছে। অর্থনীতির ভাষায় সোনাকে সবচেয়ে নিরাপদ বিনিয়োগ বা সেফ হেভেন মনে করা হয়। মুদ্রাস্ফীতি হলে কাগজের টাকার মান সময়ের সঙ্গে সঙ্গে কমতে পারে, কিন্তু সোনার মান সাধারণত কমে না, বরং বাড়তে থাকে। যুদ্ধ, মহামারী বা অর্থনৈতিক মন্দার সময় যখন শেয়ার বাজার বা ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়ে, তখনও সোনার মূল্য অটুট থাকে।
মানুষ আপৎকালীন সময়ের জন্য সোনা জমিয়ে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করে। সমাজে সোনাকে সম্পদ এবং আভিজাত্যের প্রতীক হিসেবে দেখা হয়। দামি সোনার গয়না পরা বা সোনা মজুত রাখা মানুষের সামাজিক মর্যাদা অনেকাংশে বেড়ে যায়। এটি এক ধরনের মনস্তাত্ত্বিক তৃপ্তি দেয়। বিপদের সময় তাৎক্ষণিক টাকা পাওয়ার জন্য সোনার চেয়ে বিশ্বস্ত মাধ্যম খুব কম আছে। বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক উৎসবে সোনা কেনাকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। কিন্তু বিশ্ববাজারে পরিস্থিতি এখন যে অনুকূল নয় তা বোধহয় অজানা নয় কারোরই। একদিকে বিশেষজ্ঞদের মতে মধ্যপ্রাচ্যের সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম হু হু করে বাড়ছে। হরমুজ প্রণালী ঘিরে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এই মুহূর্তে ব্যারেল প্রতি প্রায় $70 থেকে বেড়ে $126 পৌঁছেছে। ফলে আমদানি নির্ভর ভারতের ওপর চাপও বেড়েছে কয়েক গুণ। ভারত তার মোট জ্বালানি চাহিদার প্রায় 80% থেকে 85% আমদানি করে। এই আমদানির জন্য বিপুল পরিমাণ ডলার খরচ হয়। একই সঙ্গে ভারত বিশ্বের অন্যতম বৃহৎ স্বর্ণ আমদানিকারক দেশ, অর্থাৎ সোনা কেনা বাড়লে বিদেশ থেকে আরো বেশি সোনা আমদানি করতে হয়। আর এর সরাসরি প্রভাব কিন্তু সেই অর্থনীতির উপরে পড়ে। অতিরিক্ত বৈদেশিক মুদ্রা খরচ হয় তাতে। আর বর্তমানে তেলের বাড়তি আমদানি সামলাতেই তো চাপের মুখে পড়তে হয়েছে দেশের ডলারকে। আর এই পরিস্থিতিতে সোনা আমদানিও যদি একইভাবে বাড়তে থাকে তাহলে ডলারের ওপর চাপ আরও বাড়বে। আর তার সরাসরি প্রভাব স্বাভাবিকভাবেই টাকার ওপর পড়বে, টাকার মূল্যে পড়বে। ডলারের তুলনায় টাকা আরও দুর্বল হয়ে পড়তে পারে। ফলে আমদানি ব্যয় বাড়বে এবং সামগ্রিক অর্থনীতিতে অস্থিরতা তৈরি হবে। কি বলছেন অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলা? দেখুন, সোনা রূপো প্রচন্ড দামি হয়ে যাচ্ছে, সেটা অকারণে কেনার জন্য উনি রেস্ট্রিকশন বলেছেন। এটা আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভারতবর্ষে বেশ কিছুদিন ধরে অসাম্যতা ভীষণ বেড়ে গেছে। অসাম্য মানে অর্থনৈতিকভাবে বোঝায় যে কিছু ব্যক্তি অতিরিক্ত ধনী আর বেশিরভাগ মানুষ তারা মধ্যবিত্ত বা দরিদ্র, এবং তাদের আয়ের যে গ্যাপটা, সীমাটা, সেটা অনেকটা বেশি। তার ফলে যারা অতি ধনী তারা তো সোনা কিনতেই পারে, মানে তাদের তো কিছু এসে যায় না। তাহলে নিশ্চয়ই রিকোয়েস্টটা সবার জন্যই প্রধানমন্ত্রী করেছেন যে অকারণে সোনা কেনা ইত্যাদি যেন না হয়। প্রধানমন্ত্রী যে যে বিষয়ে কাটছাট করতে বলেছেন সেগুলো সত্যি একটু চেষ্টা করলে আমরা মানতে পারি না? একটু ভাবুন তো। আর এটা তো নতুন কিছু ঘটনাও নয়। যেমন ধরুন, এই সোনার ক্ষেত্রে একটা ঘটনার কথা উল্লেখ করি। ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় 1 দশকেরও বেশি সময় আগে তৎকালীন অর্থমন্ত্রী, পরবর্তী ক্ষেত্রের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যে কঠোর পথ দেখিয়েছিলেন, বর্তমান প্রেক্ষাপটে সেই গোল্ড ডক্ট্রিন বা স্বর্ণ নীতি যেন আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। 2012 সালে সোনার আমদানি শুল্ক বৃদ্ধির মাধ্যমে তিনি যে দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, আজকের বিশ্ববাজারে অস্থিরতার মাঝে মোদী সরকারও সেই একই দর্শনের প্রতিফলন ঘটাচ্ছে, কিন্তু খানিকটা আধুনিকভাবে। মূলত ডলারের বহির্গমন রোধ এবং টাকার মান স্থিতিশীল রাখা এই নীতির মূল লক্ষ্য। প্রণব মুখোপাধ্যায়ের যুক্তিতে সোনা ছিল একটি অনুৎপাদনশীল সম্পদ। জ্বালানি তেল বা কলকবজার মতো সোনা দেশের উৎপাদন ব্যবস্থায় সরাসরি ভূমিকা রাখে না, অথচ এটি আমদানিতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। তার প্রধান উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের সঞ্চয়কে কেবল অলংকারে সীমাবদ্ধ না রেখে ব্যাংক, আমানত বা শেয়ার বাজারের মতো উৎপাদনশীল খাতে চালিত করা, যা দেশের শিল্পায়নে সহায়ক হয়। বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্ববাজারে সোনার দাম এই মুহূর্তে হু হু করে বেড়েছে। আর এই পরিস্থিতিতে বাণিজ্য ঘাটতি নিয়ন্ত্রণে রাখতে মোদী সরকার প্রণব মুখোপাধ্যায়ের দর্শনেরই একটা আধুনিকীকরণ ঘটাচ্ছেন, একটা আধুনিক প্রয়োগ ঘটাচ্ছেন। তবে বর্তমান সরকার কেবল শুল্ক আরোপেই সীমাবদ্ধ থাকেননি, বরং ভৌত সোনার চাহিদা কমাতে সভরেন গোল্ড বন্ডের মতো বিকল্প বিনিয়োগের সুযোগও তৈরি করেছে। এতে বিনিয়োগকারী সোনার দাম বাড়ার সুবিধে পাচ্ছেন, আবার সরকারকে বিদেশ থেকে সরাসরি সোনা আমদানি করতে হচ্ছে না। তবে উচ্চ আমদানি শুল্কের নেতিবাচক দিক হিসেবে সোনা চোরাচালানের ঝুঁকি কিন্তু একটা থেকেই যায়। যাই হোক, অর্থনীতিবিদদের মতে অতিরিক্ত সোনা আমদানি মানেই ডলারের সংকট এবং টাকার অবমূল্যায়ন। আমরা এক্ষেত্রে কিভাবে সরকারের পাশে দাঁড়াতে পারি তার পথ বাততেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ
শ্রমিক দাশগুপ্ত। দেখুন, বলি আমাদের দেশে এই মুহূর্তে 18,000 টন সোনা মজুত আছে। কিছু মনে করবেন না, আমি ক্যাপিটাল মার্কেটে আজকে 30 বছরের ওপর কাজ করছি। এই গোল্ড কেনার আগ্রহটা কখন হলো লোকের? বহুদিন কিন্তু 70,000 80,000-এ ঘোরাঘুরি করেছে, তখন কেনেনি লোকে। যখন প্রায় 2 লাখের কাছে গেল তখন সবার গোল্ড কেনারই হলো। এগুলো না মোস্টলি ট্রেডিংয়ের জন্য ভলিউম হয়, যাদের দরকার, যেটা আর কি প্রধানমন্ত্রী বলেছেন যে যাদের দরকার। আজকে আমার আপনার বাড়িতে যদি কারোর বিয়ে হয়, আমরা কি গোল্ড কিনবো না? প্রধানমন্ত্রী কি সেটা বারণ করেছেন? তা না। কিন্তু কি হয়, আজকে আমার ম্যারেজ অ্যানিভার্সারি, আমি আমার ওয়াইফকে হয়তো একটা, আমার তো সামর্থ্য নেই, যারা বড় লোক তারা হয়তো 10-12 লাখ টাকার একটা কিছু গিফট দিল, ওগুলো যতটা কম করা যায়। এক পরিসংখ্যান অনুযায়ী ভারতীয় পরিবারগুলোর কাছে বর্তমানে প্রায় 25,000 টন সোনা মজুত রয়েছে, যা বিশ্বের অন্যতম বৃহত্তম ভাণ্ডার। এই বিশাল মজুতের একটা সামান্য অংশ যদি পুনর্ব্যবহারের মাধ্যমে মূল বাজারে চলে আসে, তবে ভারতের সোনা আমদানির ওপর নির্ভরতা অনেকটা কমবে। এতে দেশের চলতি হিসেবের ঘাটতি কমবে এবং জাতীয় অর্থনীতি অনেক বেশি মজবুত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে 1 বছর ধরে সোনা না কেনার আবেদন করছেন। তিনি বলছেন যে জাতীয় স্বার্থে বৈদেশিক মুদ্রা বাঁচানো জরুরি, এমন করলে আর্থিক আত্মনির্ভরতা বাড়বে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই আবেদন সেই সংকটের সময় এসেছে যার কারণে পশ্চিম এশিয়ার টেনশনে আছে। ইরান আমেরিকার মধ্যে টানাপোড়েন মেটেনি এবং হরমুজ নিয়ে আলোচনা আটকে রয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই আবেদন আলোড়ন বাড়িয়ে দিয়েছে, কারণ ভারত বিশ্বে চীনের পরে সোনার দ্বিতীয় বৃহত্তম ক্রেতা। ভারতে বিয়ে হোক, উৎসব হোক, বিনিয়োগ হোক বা খুশির অন্য যে কোনো কারণ, সবচেয়ে আগে মানুষ কি করে? সোনা কেনে। ঘরোয়া উৎপাদন কম হওয়ার কারণে ভারত সোনা প্রায় পুরোটাই আমদানি করে। এই আমদানি দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। প্রতি বছর দেশকে কোটি কোটি ডলার বিদেশে পাঠাতে হয়, আর এতে দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমছে ক্রমশ। টাকার উপর স্বাভাবিকভাবেই চাপ বাড়ছে। শ্রমিক দাশগুপ্ত, বিশিষ্ট অর্থনীতিবিদ, এই বৈদেশিক মুদ্রা কি এফেক্ট, কি বলছেন দেখুন। বৈদেশিক মুদ্রাটাকে যতটা বাঁচানো যায়, তার কারণ হচ্ছে এই যে একটা অশান্তি চলছে, মানে জিওপলিটিক্যাল একটা প্রবলেম চলছে, যুদ্ধ চলছে, তাতে ক্রুডের যা দাম বাড়ছে। দেখুন, আমাদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে কি, আমাদের এমনি ইকোনমি খুব স্ট্রং, আমরা বলি যে আমাদের হচ্ছে ডোমেস্টিকলি আমরা মানে নিজেরাই কনজিউম করি, যার জন্য খুব অনেক সময় দেখবেন 2008-এ যখন সারা বিশ্বে অর্থনীতি খুব ডামাডোল ছিল, আমাদের অতটা চাপ পড়েনি, কারণ আমাদের দেশে যা প্রোডাকশন হয় সেটা আমরাই করি। কিন্তু আমাদের একটাই প্রবলেম হচ্ছে, আমরা ক্রুডের জন্য বরাবর আর কি অন্য দেশের ওপর নির্ভরশীল। আর যেহেতু ওটা আমাদেরকে ডলারে কিনতে হয়, যখনই এই রকম একটা অস্বস্তি হয়, একটা আন্তর্জাতিক বাজারে প্রবলেম হয়, তখন আমার দেখছেন যে টাকা ডেপ্রিসিয়েট করেছে। তো সেই বৈদেশিক মুদ্রাটাই হচ্ছে মেন। বৈদেশিক মুদ্রাটাকে যাতে একটু কন্ট্রোলের মধ্যে রাখা যায়। আর একটা কথা বলছি, অনেকেই দেখছি এটার মধ্যে ভীষণ ভয় পাচ্ছে যে তাহলে কি অর্থনৈতিক ভীষণ গণ্ডগোল হবে। আমি প্রায় 30-35 বছর আগে ড্রাইভিং শিখেছিলাম। তখন গাড়ি চালানোর সময় কিন্তু সিট বেল্টটা কম্পালসারি ছিল না। তারপর সরকার নিয়েও মানলো, কেন না সুরক্ষার জন্য। মানে আমি সিট বেল্ট যখন পরতাম না, সব ড্রাইভারই কি মারা যেত তা তো নয়, কিন্তু ওটা একটা রিস্ক ফ্যাক্টর থাকে, সেটাকে যাতে কন্ট্রোল করা যায় ওই জন্য সরকার একটা তখন আইন এনেছিল যারা গাড়ি চালাবে এবং প্রত্যেকে সিট বেল্ট পরতে হবে। ঠিক এবারেও যে অ্যাপিলটা প্রধানমন্ত্রী করেছেন, এতে এত প্যানিক করার মতো কিছু কারণ নেই যে বিশাল কিছু গণ্ডগোল ওটা একটা প্রিকশনারি মেজার। ক্রুড অয়েলের দাম বাড়লে গোটা বিশ্বে জ্বালানির দাম বাড়বেই, সে কথা শ্রমিকবাবু বলছেন। তা নিয়ে আলোচনা হয়েছে বহুবার, কিন্তু সোনার সঙ্গে আবেগ জড়িয়ে আছে ভীষণভাবে। আগেই বলেছি সেই কথা। এবার খুব স্বাভাবিকভাবে এটা নিয়ে যখন কথা বলবো, তখন কিছু পরিসংখ্যান একটু আপনাদের সামনে তুলে ধরি এবং কিছু তথ্য আলাদাভাবে দিই। যেমন ধরুন, ভারতবর্ষে কোথা থেকে সোনা আসে। ভারতে প্রতি বছর সোনার খরচ প্রায় 800 থেকে 900 টন হয়। তার তুলনায় এখানে সোনার খনন খুবই কম, তাই নিজের প্রয়োজনের প্রায় পুরো অংশই ভারতকে আমদানি করতে হয়। এর সবচেয়ে বড় অংশ ভারত সুইজারল্যান্ড থেকে আনে, যা প্রায় 40%। এছাড়া 16% সোনা সংযুক্ত আরব আমিরশাহী এবং 10% দক্ষিণ আফ্রিকা থেকে আসে, 8% পেরু থেকে আসে এবং বাকি 26% সোনা হংকং এবং অন্যান্য দেশ থেকে আসে।
ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল তাদের রিপোর্ট অনুযায়ী ভারতে প্রতিদিন প্রায় 2.2 টন সোনা কেনা হয়, মানে 2000 থেকে 2200 কোটি টাকার কেনাকাটা হয় প্রতিদিন। এর মধ্যে বেশি অংশ জুয়েলারির পারপাসে ইউজ হচ্ছে। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের 2024 সালের একটা রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী ওই বছর সোনার মোট আমদানি হয়েছিল 724 টন, আর এর মধ্যে 563 টন সোনা জুয়েলারির রূপে বিক্রি হয়েছিল। বাকি সোনা বিস্কিট এবং কয়েন হিসেবে বিক্রি হয়। তাহলে দেশের ওপর কেন বোঝা হয়ে উঠছে সোনা? ভারতকে বিদেশ থেকে আগের তুলনায় বেশি দামে এবং বেশি পরিমাণে সোনা কিনতে হচ্ছে। সমস্যাটা এখানেই যে আর্থিক বছর 2025-26-এ এপ্রিল থেকে ফেব্রুয়ারি পর্যন্ত ভারত প্রায় 69 বিলিয়ন ডলারের সোনা আমদানি করেছে, মানে প্রায় 6 লক্ষ কোটি টাকার সোনা, যেখানে এর এক বছর আগে এই সময় ভারত 53.5 বিলিয়ন ডলারের সোনা আমদানি করেছিল। মানে বুঝতে পারছেন তফাৎটা কতটা? এই এক বছরের সোনা আমদানিতে দেশের খরচ প্রায় 29% বেড়েছে। আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার কারণে ভারতকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা খরচ করতে হয়েছে। এই টাকা ভারত তার ফরেন কারেন্সি রিজার্ভ থেকেই দেয়, আর এতে টাকার উপর চাপ বাড়ে, দুর্বল হয়ে পড়ছে সেই জায়গায় এই সমস্যা মাথাচাড়া দিচ্ছে। এর পাশাপাশি সোনার বেশি আমদানির কারণে ভারতকে ট্রেড ডেফিসিটও সামলাতে হচ্ছে। ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। দেশটির বিপুল পরিমাণ সোনা আমদানির কারণে প্রতি বছর বৈদেশিক মুদ্রার বড় অঙ্কের ডলার ব্যয় হয়। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ভারতের অর্থনীতির ওপর চাপ কমাতে সোনা আমদানি হ্রাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। 2026 অর্থ বছরে ভারতের স্বর্ণ আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 72 বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় 24% বেশি। বিশ্লেষকদের মতে সোনা কেনার প্রবণতা কমানো গেলে দেশের বৈদেশিক মুদ্রার ওপর চাপ কমবে এবং টাকার মান স্থিতিশীল রাখতে সহায়তা করবে। প্রধানমন্ত্রী কেন ওই বক্তব্য রেখেছেন এবং কেন সোনা কেনার ক্ষেত্রে 1 বছর এই আবেদন করেছেন, খানিকটা আশা করি বোঝাতে সক্ষম হচ্ছে। তাহলে কি করতে পারি আমরা? এই সোনা কেনার আবেদন যেটা নরেন্দ্র মোদী করছেন যে আগামী 1 বছর একটু যদি কন্ট্রোল করা সম্ভব হয়, এটা কি করতে পারবো? যদি করি তাহলে কি হবে? বিশেষজ্ঞরা যে কথা বলছেন যে ভারত যদি স্বর্ণ আমদানি 30 থেকে 40% কমাতে পারে তাহলে প্রায় 25 বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব, আর 50% যদি কমানো যায় তাহলে সাশ্রয়ের পরিমাণ 36 বিলিয়ন ডলার তাতে পৌঁছতে পারে। আবারও আমরা কথা বলেছিলাম বিশিষ্ট অর্থনীতিবিদ মহানন্দা কাঞ্জিলালের সঙ্গে, তার এক্ষেত্রে কি বক্তব্য একটু দেখি আমরা। যুদ্ধ লেগেছে মধ্যপ্রাচ্যে, তার প্রভাব আশেপাশে সমস্ত দেশকে প্রভাবিত করবে, ভারতকে তো বটেই। এবং ভারত সারা বিশ্বের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র এবং সব থেকে বেশি জনসংখ্যা ভারতে। কাজে জনসংখ্যা বহুল দেশের কি হয়, চাহিদাটা অনেক বেশি হয় এবং সব থেকে বেশি তেল কিন্তু আমাদের আমদানি করতে হয়। দেশের 80% তেলই কিন্তু আমাদের আমদানি, তেল ও গ্যাসের দাম। সেটা বেড়ে গেলে মানে ভারতবর্ষের সমস্ত স্তরের সব রকমের মানুষ প্রভাবিত হয়। তার কারণ জ্বালানি তো সবার লাগে এবং জ্বালানিটা সঞ্চয় করা প্রয়োজন, অকারণ জ্বালানি না ব্যবহার করা। এবং মাননীয় প্রধানমন্ত্রী খুব ভালো কতগুলো উদাহরণ নিজেই সৃষ্টি করছেন। তিনি কনভয়ের গাড়ি কমিয়ে দিয়েছেন এবং সেটা রাজ্যেও বিভিন্ন নেতা মন্ত্রীরা ফলো করছে। কাজে এটা দেশের পরিস্থিতি বুঝে অবশ্যই করা উচিত। এবং গাড়ি অসম্ভব বেড়ে গেছে ভারতবর্ষে, যেরকম অস্ট্রেলিয়াতে আছে যে 1-2 দিন গাড়ি ইউজ না করে অফিস যাওয়া ইত্যাদির একটা পলিসি আছে। আমাদের দেশে যদি সেরকম কিছু করা যায়, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে বলা হয় কম্পালসারিলি, সেক্ষেত্রে আমার মনে হয় জ্বালানি কিছুটা সঞ্চয় হতে পারে। প্রধানমন্ত্রী যে বার্তা দিয়েছেন, আবার বলছি একটু ভালো করে ভেবে দেখি যদি আমরা, তাহলে কি সেই বার্তা অনুযায়ী কিছু কাজ যতটুকু আমাদের পক্ষে করা সম্ভব করতে পারি না?
সমীর দাশগুপ্ত তার বক্তব্য শোনালাম, মহানন্দা কাঞ্জিলাল তার বক্তব্য শোনালাম। অর্থনীতিবিদরা যে কথা বলছেন যে আমাদের হাতে যতটুকু রয়েছে ততটুকু আমরা সাশ্রয় করতে পারি। সরকার যদি এইরকম কোনো উদ্যোগ নেয়, যে কথা একদম শেষ পর্বে মহানন্দা কাঞ্জিলালের যে প্রতিক্রিয়া আপনাদের শোনাচ্ছিলাম একদম শেষ পর্বে, যেখানে এই কথা উনি বলছেন যে এরকম কোনো উদ্যোগ যদি সরকার নেয়, যেটা অস্ট্রেলিয়ার মতো দেশগুলো করতে পেরেছে, যে প্রচুর গাড়ি বেড়ে গেছে রাস্তায়, সেই গাড়ি কিছুটা হলেও যদি কমানো সম্ভব হয়, ধরুন এরকমটা যদি করা সম্ভব হয় যে এই যে অলংকার কেনার ক্ষেত্রে, বিশেষ করে সোনা কেনার ক্ষেত্রে আমরা খানিকটা এইরকমটা ভাবি যে যেখানে আমাদের দিতেই হবে, কিনতেই হবে সোনা, সেগুলোতে কিছু করার নেই, সেগুলোতে কিনতেই হচ্ছে। কিন্তু যে জায়গায় আমরা আমাদের দেশের অর্থনীতিকে চাঙ্গা করার কথা ভাবতে পারি বা একটা স্টেবিলিটির জায়গায় আনার কথা ভাবতে পারি, তাহলে সেখানে আমরা সরকারের পাশে দাঁড়িয়ে কী ধরনের সাহায্য সরকারকে করতে পারি। এই মুহূর্তে দেখুন যে পরিস্থিতি তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে, যেরকম যুদ্ধ চলছে, সেই যুদ্ধ কতদিনে শেষ? 2 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর, আমরা কেউ জানি না। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি, সেটা যেমন সত্যি কথাই মধ্যবিত্তের হেসেলে গিয়ে সরাসরি কোপ ফেলছে। পেট্রোল এবং ডিজেলের দাম যে হারে বেড়েছে, সেখানে সরকারের কতটা কি করার আছে সেটা নিয়ে হয়তো বিতর্ক আপনারা চাইলে করতেই পারেন। কিন্তু এটা ঠিক, যখন অপরিশোধিত তেলের দাম এই জায়গায় বৃদ্ধি পেয়েছে, তখন কিছু ক্ষেত্রে সরকারেরও কিছু করার থাকে না। স্থিতিশীল জায়গায় যদি অর্থনীতিকে আনতে হয়, তাহলে এমন কিছু জায়গা, এমন কিছু পকেট রয়েছে যে জায়গাগুলো আমাদের আলাদাভাবে আইডেন্টিফাই করা দরকার। আমরা কি করতে পারি? সব দায় সব সময় যে সব ক্ষেত্রে সরকারের ওপরেই হবে, এমনটা ভাবার বোধহয় কারণ নেই। আপনি কি করতে পারি, কতটা করতে পারি, কিভাবে আমরা এই দেশের নাগরিক হিসেবে সরকারের পাশে দাঁড়াতে পারি, সেটাও ভাবার সময় এসেছে আমাদের। আজকে বিগ স্টোরি এখানেই শেষ করব। অন্যান্য সমস্ত খবরের জন্য আপনার চোখ থাকুক CNN।